এটা তো দেশ বিক্রির সামিল, কিন্তু সত্যকার ইউনূস যেটা করেছে, তাই না? বাংলাদেশের মানুষ এগুলো বুঝছে না। তার মানে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেশ বিক্রি আসলে কোনো বিষয়ই না। দেশ বিক্রি যদি বাংলাদেশের মানুষের কাছে কোনো ইস্যু হতো, তাহলে তো আজকে ইউনূসকে লাথি মারতে 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 বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেওয়ার কথা। একজনও কি সেটা করছে? করছে না। অর্থাৎ ভারতের কাছে বাংলাদেশ বিক্রি এটা বিষয় না। বিষয়টা হলো যে মৌলবাদীরা একটা গ্রাউন্ড তৈরি করে নেওয়া, অপপ্রচার করে আওয়ামী লীগকে অপদস্থ করা, শেখ হাসিনাকে পরাজিত করা। এই মৌলবাদীরা যত বাংলাদেশে থাকা মানে বাংলাদেশ বিক্রি হয়ে আছে। শেখ হাসিনা ওই 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 আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, উনি যদি সেন্ট মার্টিনটা আমেরিকানদেরকে দিয়ে দিতেন, তাহলে বাংলাদেশ যতটুকু বিক্রি হতো। উনি যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে পারেননি, তাতে বাংলাদেশ অনেক বেশি বিক্রি হয়ে আছে বিদেশি শত্রুদের কাছে। আমার কথা কি ক্লিয়ার নাকি আমি আরো বলবো? এটা ঠিক আছে, কিন্তু আপনি যে কথা, আপনি কূটনীতিক, আপনি যে ভূমিকাটা পালন করতে পারতেন। আওয়ামী লীগের কোন একটা শাখা কি সেই কাজ করছে এখনো? কোন মেসেজ আছে আপনি জানেন কিছু? আমার এত সমালোচনা আসে কিন্তু জানেন আওয়ামী লীগের মন্ত্রীগুলাকে দেখে। আমি তো 2-4 জন মন্ত্রীকে কাছের থেকে দেখেছি। সত্যি কথা বলতে কি, এই ধরনের মন্ত্রী দিয়ে শেখ হাসিনা যদি আবার সরকার গঠন করেন, উনি আবার বাংলাদেশের জন্য একটা পরাজয় কোনো না কোনো দিন ডেকে আনবেন। উনি যতই চেষ্টা করুন, ওনাকে অবশ্যই মেধা, যোগ্যতা এবং আরেকটা জিনিস থাকা যাবে না। দেখেন বাংলাদেশে শেখ হাসিনা যেই জিনিসগুলো করেছিলেন, প্রতিটা জিনিস ভালো ছিল, কিন্তু লোকজনের মাথায় বুদ্ধি ছিল না যে দেখে উনি সেগুলোকে সাস্টেইন করতে পারেন নাই। উনি ইলেকশন যেটা করেছেন 100% সঠিক ছিল, এই পথে করতে হতো। কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল নাই। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এরা সবাই ধর্মাশ্রয়ী, আপনার মৌলবাদ আশ্রয়ী, স্বাধীনতা বিরোধী দল। একমাত্র দল হলো আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ বাংলাদেশ মানে 100 বছর আওয়ামী লীগের কিন্তু রাইট আছে বাংলাদেশ শাসন করার, কিন্তু সেটা প্রজ্ঞার সাথে করতে হবে। আমি এমন কোন মন্ত্রী আওয়ামী লীগ ভালো মন্দ পেয়েছি, কিন্তু একেবারে রাউন্ডেড মিনিস্টার ক্যারেক্টার আওয়ামী লীগের বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার আপনার রাইট, আপনার পরামর্শদাতা, মানে ওনার সাথে দাঁড়িয়ে থাকার মতো মন্ত্রী আমি একজনও পাইনি। এই জিনিসটা ওনাকে বের করতে হবে, দরকার মন্ত্রীর সংখ্যা কমিয়ে আনতে হবে। আমি একবার সৌভাগ্যক্রমে আমার একবার ইয়ের সাথে দেখা হয়েছে, ওনার বাসায় গিয়েছিলাম কোনো একটা কারণে, মতিয়া চৌধুরী। একেবারে আপনি ধরেন, এটা অনেকেই গল্প করেছে, বোঝাই যায় যে এই মহিলা ঘুষ খায় না। আপনি কি 10টা মানুষ পান না আওয়ামী লীগের মন্ত্রী বানানোর জন্য যে ঘুষ খায় না? আপনার 100 মন্ত্রী কেন বানাইতে হবে? আপনার জন্য তো 10 কোটি মানুষ আপনার সাপোর্টে আছে। অর্থাৎ জিনিসটা হলো যে কে ঘুষ খেয়েছে, দেখেন সব বলেছিল না সব টাকা চুরি করে ফেলেছে, আজকে তো ইউনূসের আমলে টাকা অনেক বেশি চুরি হচ্ছে। বাংলাদেশের মানুষের কাছে দুর্নীতিও কোনো বিষয় না, কারণ আমরা সবাই দুর্নীতিবাজ হইতে চাই। আমি সৎ আছি কারণ আমি সুযোগ পাই না। বিষয়টা হলো রাষ্ট্র যখন শাসন করবে, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে পারবে না, অর্থাৎ আসলেও সেটা কার্যকরভাবে খণ্ডন করতে হবে। অর্থাৎ শেখ হাসিনাকে সরকার চালাইতে হলে শেখ হাসিনাকে প্রথমে ধরতে হবে যে আমি কুমির এবং সাপের খাঁচায় রাষ্ট্রটা শাসন করি, সেইখানে 1 সেকেন্ডের শিথিলতার সুযোগ নাই, কারো কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। সেই জায়গাটা আসতে হবে এবং সত্যিকার অর্থে কিভাবে মৌলবাদীদের পরাজিত করা যায় সেই জায়গাটা খুঁজে বের করতে হবে। এবং এটা কঠিন কাজ, আবার সহজ কাজও। প্রথম কথা হলো জিনিসটা যে সম্ভব এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। আমি মনে করি লোকবলের অভাব নেই, সেটার জিনিসটা হলো সঠিকভাবে লোক নিয়োগ করা, লোক বাছাই করা। আওয়ামী লীগের অনেকেই এখনো মনে করে, এখনো বিশ্বাস করে ওয়াকার কিছু একটা করবে। ওয়াকার আর করবে না। ওয়াকার যদি এমনকি শেখ হাসিনার নিজের লোক হয়ে থাকেন, আত্মীয়তার বন্ধনেও করতে চান, করতে পারবে না। কারণ হলো ওয়াকার যা করে ফেলেছে, শেখ হাসিনাও তাকে বাঁচাতে পারবে না রে ভাই, কেউ বাঁচাতে পারবে না তাকে, শুধু একমাত্র ইউনূস বাঁচাতে পারবে। অর্থাৎ ইউনূস ওয়াকারের এখন ভাগ্য এক জায়গায়, দুইজনেরই ভাগ্য। যতদিন এই জিনিসটা দীর্ঘায়িত করা যায়, এরপরে ওরা কিন্তু ভাগতে বাধ্য বাংলাদেশ থেকে। ওয়াকার তো জানে যে শেখ হাসিনাও মানে ওয়াকারকে বাঁচাতে পারবেন না, আসলে এটা পারা সম্ভব না। সুতরাং ওয়াকার কখনোই আওয়ামী লীগের পক্ষে কিচ্ছু করবে না। আর করবে না কেন জানেন? করলে সে তার সব কিছু যখন অনুকূলে ছিল তখনই সে করে নাই,
এখন সবকিছু আওয়ামী লীগের প্রতিকূলে এখন করবে, এইটা আহাম্মকের। এবং আমি মনে করি যে ভারতের যে সেনা প্রধান যে বলে ওয়াকারের সাথে আমার কথা হয়, আমি তো মনে করি এই ভারতের সেনা প্রধানও আসলে বেকুব। ওয়াকার তাকেও বিক্রি করতেছে, মানে ওয়াকার এতই চালু। হ্যাঁ, ওয়াকার তো সৈনিক না, আপনি একটা সৈনিকের দেখবেন ওয়াকারের পেট আমার পেট একই রকম, অর্থাৎ এই বেটা আগে থেকেই কিন্তু জামাতি বসে আছে ওইখানে। হ্যাঁ, ওর নাকি আবার এই ধরনের জামাত পেলে হার্টে ফুটা থাকলে আপনি ফুটাটা আরো বড় করে দিবেন যাতে এরা দ্রুত মরে যায়। সেইটা না করে আপনি এদেরকে জামাই বলে জামাই আদর করবেন, আপনাকে ফেলে দিবে। দেখেন, বঙ্গবন্ধু মোশতাককে কিছুই করে নাই। মোশতাক কি তার জন্য একটু রহমত করেছে বঙ্গবন্ধুর উপর? ওয়াকারকে তো আমি কিভাবে ওয়াকার পারে বলেন? আমার নিজের বুক ফেটে যায় শেখ হাসিনার 5ই আগস্টের মানে ওনার যে পরাজয়, এটার কথা চিন্তা করলে। আর ওয়াকার কি সুন্দর তখন সে বলতেছে জামাতে আমির। কি কোন পর্যায়ের জঙ্গি হলে আমিরে জামাত কোন পর্যায়ের জঙ্গি হলে পুরো 16 বছর ধরে পেলে পুলে ছেলের মতো হোক, ছোট ভাইয়ের মতো হোক আদর যত্ন করা। শেখ হাসিনা যাদের স্নেহ করেন সেটা তো জানেন যে আপনারা, একেবারে ইয়ের মতো। কিভাবে সে পারলো? কত বড় জঙ্গি হলে এটা পারা যায় আপনি চিন্তা করে দেখেছেন? আওয়ামী লীগের লোকজন ভাবে, কারণ আওয়ামী লীগের লোকজন আসলে কি বলবো, 4 আগস্ট রাতে উনি গণভবনে বলে আসলেন উনি সব দায়িত্ব নিচ্ছেন, আর কেউ করতে হবে না, উনি সবকিছু করবেন। গণভবন থেকে বেরিয়ে গিয়ে উনি খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করেছে, ফোন করে পরের দিন সকাল 10টায় আসতে বলেছে। এর আগে আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি ওয়াকার উল্টো করিয়েছে। আওয়ামী লীগের এত ওই জায়গা তখনই বোঝা উচিত ছিল। এমনকি 3 তারিখের আগে থেকে কিছু কারফিউ চলছিল না, একটা কারফিউ কিন্তু আর্মি কিন্তু আপনার ইয়ে করে নাই, এক্সিকিউট করে নাই, অর্থাৎ কারফিউ ছিল নামে নামে। তখনই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাথে ওয়াকারকে বাতিল করে দিয়ে জেনারেল মুজিব, আমি নামে চিনি, এদের কাউকে চিনি না, মানে এই ধরনের কাউকে বসানো উচিত ছিল এবং ওয়াকারকে ওইখানে মেরে ফেলা উচিত ছিল। এখানে তো ভাই কোনো, আপনি না মারলে তো আপনাকে মারবে, আপনি কিভাবে আপনি এটা দেখাবেন, তাই না? যতবার শেখ হাসিনা বঙ্গবন্ধু মৌলবাদীদের করুণা করেছেন ততবার কিন্তু তারা মেরেছে, তারা কিন্তু করুণা করে নাই। মানে রিটার্ন করুণাটা তো বঙ্গবন্ধুও পান নাই, শেখ হাসিনাও পান নাই। সুতরাং ভবিষ্যতে যাতে আর করুণার কোনো জায়গা না থাকে সেই জায়গাটা এখন করুণা না করে তো আসলে জিনিসটা বুদ্ধিমত্তার সাথে করতে হবে। জিনিসটা হলো যে এটা এমন নয় যে আমি ধরে ধরে মারলাম, তা না। এইটা পুরো 18 কোটি মানুষের একটা দেশ, জনগণকে সাথে রেখে তাদেরকে কনভিন্সড করে বাংলাদেশের, আমি মারার কথাটা বলাটা আমি ঠিক মনে করি না, আমি মারার ধরতে বিশ্বাস করি না, বলেছি সেটা হয়তো আসলে আবেগ থেকে বলেছি। আমি মনে করি যে আইনগতভাবে বাংলাদেশে যারা মৌলবাদী স্বাধীনতা বিরোধী আছে তাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক দুটো জিনিস, এদের রাজনৈতিক শক্তিকে শূন্য করতে হবে, অর্থনৈতিক শক্তিকে শূন্য করতে হবে। এবং এখানে যদি কেউ বাগড়া দিতে আসে তাকেও শূন্য করে দিতে হবে। সে যদি আমার বোন হয় তাকে বাগড়া, মানে আমি আমারও বলছি, একেবারে ইন্ডিকেটিভলি বলছি, আমার ছেলে হয়, সেটা জয় যদি নেতা হন, এখন পুতুল যদি এসে বলে যে এই মৌলবাদীকে বাঁচাতে হবে, তাহলে পুতুলকে আগে নিরপেক্ষ করতে হবে না। এইটা করলে বঙ্গবন্ধুর ফ্যামিলি ভবিষ্যতে বারবার রাজনৈতিক পরাজয়ের সম্মুখীন হবে। এখন কথা হলো যে বঙ্গবন্ধু তো শেখ রেহানার কাছে বঙ্গবন্ধু যা, তাই না? আমার চেয়ে তো অনেক বেশি। তাই শেখ রেহানাকেও এটা বুঝতে হবে, শেখ হাসিনাকেও বুঝতে হবে যে বঙ্গবন্ধুকে খুন করেছে যারা, তাদের প্রতি প্রতিশোধ না নিলে বাংলাদেশ কোনোদিন আপনার এই মুক্তিযুদ্ধের চেতনায় বা মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসতে পারবে না। আর আপনি আমেরিকার সাথে সন্ধি করবেন না, আপনার দেশটাই তো মৌলবাদীরা নিয়ে যাচ্ছে। কথার কথা, আমি সন্ধি করতে বলছি না, আমি বলছি যে চিন্তার ভুলটা কোথায়। আপনি আমেরিকাকে দেশ, আপনি জামাতকে দেশ না দিয়ে আমেরিকাকে দিলে আমি বলতাম যে এটা বেটার ছিল। এই জিনিসগুলা হলো বোঝার বিষয়। যাই হোক, আমি অনেক কথা বললাম। আপনার কূটনীতিক মানুষ, এই যে ইউনুস সর্বশেষ বেশ কিছু সফরে সরকার প্রধান, তো সে ওইসব দেশের সরকার প্রধানদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। সৌদি আরব যেতে গিয়েছিলেন, ওইখানে কোনো অ্যাপয়েন্টমেন্টের আশ্বাস পাচ্ছেন না। এটা কি মেসেজ দেয়? এটা বাড়ি ভাই, প্রথমে একটা জিনিস আপনি খেয়াল করেছেন,
বাংলাদেশে ফেসবুকে ইউটিউবে যারা কথা বলে, আমি খুব কম বলি বা কম লিখি, আমার চেয়ে বেশি ইউনুসকে অপমান কেউ করে নাই, সাহস পায় নাই। হ্যাঁ, আমি কেন ইউনুসকে এত গালি দিয়ে অপমান করি? কারণ হলো ইউনুস যে একটা বদমাস, এইটা আমি তো বদমাস বাটপার এই শব্দগুলো সবচেয়ে বেশি আপনি বলেছেন। এইটা তো আমি 2006 সাল থেকে যখন নোবেল প্রাইজ পাই তখন থেকে আমি এটা জানি, বিশ্বাস করি। এখন দেখেন ইউনুসের জন্য সবচেয়ে দুঃখের বিষয়, ইউনুস এটাকে কিন্তু নিজের দুঃখ মনে করবে না। ইউনুস হলো পরিপূর্ণভাবে একটা ভোগবাদী মানুষ। ও যতক্ষণ ওর বিছানায় লামিয়া আছে, যতক্ষণ ও যেসব খাবার পছন্দ করে সেগুলো ওর সামনে আছে, যেই ধরনের ভোগ বিলাস ও পছন্দ করে, বিমানে চড়া, এগুলো লামিয়া ইস্যুটা সবচেয়ে বেশি বলেছেন আপনি। লামিয়া ইস্যুতে একটা তথ্য আপনি বলেন নাই কিন্তু কোনোদিন, লামিয়া যে আগের অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আত্মীয়া, এই জিনিসটা সেইভাবে আসেনি কিন্তু। এইটা আমি ইচ্ছে করে আনি না, আমি জানি। কিন্তু কেন আনি না জানেন? শেখ হাসিনা সরকারের যেই কটা মন্ত্রীকে আন্তরিকভাবে কাজ করতে দেখেছি, মোমেন সাহেব তাদের একজন ছিলেন। কিন্তু মোমেন সাহেবের সমস্যা ছিল কি, লোকটা ব্রেইনে কিছু কিছু জায়গায় অতি চালাক, কিছু কিছু জায়গায় অতি সরল। ডিপ্লোম্যাটিক কাজ করতে হলে ব্যালেন্সড হতে হয়। ওই ব্যালেন্স এখন কোনো দায়িত্বে আছেন, কোন একটা অ্যাসাইনমেন্টে আছেন মোমেন সাহেব? সেটা আমি জানি না, তবে উনি ওনার সাধ্যমতো, আওয়ামী লীগের সব নেতা যদি ওনার মতো চেষ্টা করতো আওয়ামী লীগের ভালো হতো। উনি চেষ্টা করেন, উনি যা বোঝেন সেই পথে উনি ভালো চেষ্টা করছেন। উনি বসে থাকার মানুষ না। এমনকি আওয়ামী লীগের সবগুলো মন্ত্রী যদি মোমেন সাহেবের মতো পরিশ্রমীও হতো, মানে কিছু করতে হবে, এই গাত্র দাহটা যদি ওদের থাকতো যে না নেত্রী সব করবে, আমরা শুধু টাকা বানাবো বা আমরা 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 এনজয় করব, এইটা না থেকে যে মোমেন সাহেব পারুক না পারুক, মানে এই গাত্র দাহটা ছিল যে না না এই পিনাকিরা বলে সব নষ্ট করে দিচ্ছে, এই গাত্র দাহটা আর কারোর মধ্যে তো আমি দেখি নাই। এটা আমি মোমেন সাহেবের মধ্যে দেখেছি। মোমেন সাহেবকে যে আমি ভালোবাসি তা না, কিন্তু এত অকর্মণ্য লোকের মধ্যে এই একটা লোকের কিন্তু এই গাত্র দাহটা ছিল এবং অসম্ভব পরিশ্রম করার ক্ষমতা ছিল, যেটা আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই। এবং এটা জানি, কিন্তু মোমেন সাহেব আমার লেখা টেখা এগুলো পড়েন কিনা আমি জানি না। কারণ হলো যে আমি ওই জায়গাটা মোমেন সাহেবকে এখানে আক্রান্ত করতে চাই না। কিন্তু লামিয়ার বিষয়টা তো এটা জাতির কাছে পরিষ্কার। ইউনুস নিজেই তো বলেছে কান্নাকাটি করে রাস্তায় যে আমার বউরে আমি শোয়াইতে পারি না, খাওয়াইতে পারি না, ঘুমাইতে পারি না, কারণ এই তিনটা দায়িত্ব আমার, এই জন্য শেখ হাসিনা আমারকে যেন কোনো শাস্তি না দেয়। তার এই ছিল বাক্যটা, মানে স্পিরিটটা। সেই জায়গায় এখন দেখা যাচ্ছে সে যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেছে, তার বউ মরে গেছে নাকি সে পায়খানা প্রস্রাবের উপর গড়াচ্ছে, এটা কিন্তু সে আর ব্যাখ্যা করে নাই। যাক, আমরা সেই দিকে না যাই, আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার যেটা হলো, দেখেন ইউনুস যে এত বড় বদমাইশ, এটা কিন্তু 5ই আগস্টের পর ইউনুস যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল না করতো, সারা বিশ্বের কেউ কিন্তু বুঝতে পারতো না। এখন সারা বিশ্ব বুঝতে পারছে, ফলে তাকে কেউ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। কিন্তু আওয়ামী লীগ যদি ইফেক্টিভলি সব জায়গায়, জামাত যেভাবে ইফেক্টিভলি ধর্ণা দিতে পারে যে কোনো কিছু হলে, আপনি দেখেন জামাতের গায়ে আপনি একটা বেতের বাড়ি দেন, হিউম্যান রাইটস ওয়াচ, এই ওয়াচ সেই ওয়াচ, কিন্তু এই ঝড় তুলে ফেলে। আজকে যে শত শত আওয়ামী লীগের কর্মীকে ইউনুস মেরে ফেলতেছে রাস্তায়, আমরা কিন্তু কারো কোনো দেখি না। আপনি ওই যে ওরা যে প্রহসন করতেছে এই তাজুল যে কোর্ট বানাচ্ছে, কেউ কিছু বলে? শেখ হাসিনার সময় টার্কি থেকে লোক এসে আপনার জোর করে ঢুকে গেছে ওইখানে, মানে যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল। তা আওয়ামী লীগকে দেখেন, আওয়ামী লীগ আসলে ভোগবাদিতার এখানে কোনো সুযোগ নেই। এই জিনিসটা আওয়ামী লীগকে বুঝতে হবে। আওয়ামী লীগের যারা মন্ত্রী হবে, আমরা তো শুনি যে এমনও মন্ত্রী নাকি সব ব্যবসায় হাত দিছে। না, আসলে এই থিওরিটা আমি জানি না, কি শেখ হাসিনা হয়তো ভেবেছেন, আমি জানি না, আমি সব ধারণা করে বলি যে না, এই লোকগুলার হাতে টাকা পয়সা হোক, ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু আসলে তো কাজে লাগে নাই, কোথাও কোনো টাকার ব্যবহার তো আমরা দেখছি না। সবচেয়ে বড় কথা হইলো, বরঞ্চ এটা হয়তো ক্ষতি হয়েছে যে বেশি টাকা পয়সা রোজগার করাতে ওরা এখন টাকার চিন্তায় হয়তো কোনো পজিটিভ আপনার নিতে পারছে না, কোনটা আমি জানি না। প্রথম কথা হইলো, ওদের সবাইকে কিন্তু 5ই আগস্টের পরাজয়টা মেনে নিয়ে শেখ হাসিনার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করে বলা উচিত যে নেত্রী, আমাদের এখনই বাদ দেন, আপনি নতুন করে দল সাজান এবং
আপনি, আপনার সাথে আমরা আছি। ওরা যদি শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনার দেয়া সুযোগ সুবিধা ব্যবহার করে ওরা যদি নিজেদেরকে ধন্য মনে করে, উপকৃত মনে করে, তাহলে ওদের আসলে এইটা চেয়ে, এবং ওবায়দুল কাদের এর চেয়ে বড় কিছু করার নেই। ওবায়দুল কাদের এর চেয়ে যাই করবে ওবায়দুল কাদের পচবে। সে যতই টেনে টেনে বলুক না আমি এখনো, আমি তো আর বলতে পারবো না আমি অভিনয় যাই না, আমি এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিচ্ছু হবে না। ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের কর্মীরা এখন পাইলে কি মেরেও ফেলতে পারে। কিন্তু সে যদি এই কাজটা করে, বলে যে আমি যত চেষ্টাই করি, 5ই আগস্ট বাংলাদেশ জঙ্গিবাদের হাতে চলে গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এবং সরকারের একজন মন্ত্রী হিসাবে এটাকে আমি আমার ব্যর্থতা হিসাবে মেনে নিলাম, আমি জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছি এবং তাকে, দলটাকে পুনর্গঠন করে আবার যাতে এই স্বাধীনতা বিরোধীদের আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারি, সেই জন্য আমি এখন থেকে জননেত্রী শেখ হাসিনাকে সহায়তা করব। আজকে ওবায়দুল কাদের আপনার এই ঘোষণা দিক দেখবেন, তার যে বদনাম আছে, তার ঘড়ি রোগ, তার লিঙ্গ রোগের খুব বদনাম। আমি জানি না, আমাকে এগুলো সত্য মিথ্যা আমি জানি না, দেখেন আমি আবারও বলছি, কিন্তু ব্যাপকভাবে এই জিনিসগুলো প্রচার করা হয়েছে। আমি ওবায়দুল কাদেরের ফেসবুক খুলে দেখেছি হাজার হাজার ছবি, এবং প্রতিটা ছবি দৃষ্টিকটু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সে কেন ইয়ে থেকে শিখলো না, সৈয়দ আশরাফ থেকে? সৈয়দ আশরাফের তো কোনো ছবি নেই, কোনোদিন কোনো ছবি তুলছে আমরা তো এটা শুনি নেই। আপনি ভালোদের কাছ থেকে তো শিখবেন, তাই না? সুতরাং ওবায়দুল কাদেরের লিঙ্গ রোগের কথা বলা হয়, আমি জানি না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি এটা সত্য মিথ্যা আমি আবারও বলছি, আমি কোনটা, কিন্তু আওয়ামী লীগের শতভাগ, আমাকে শত শত মেয়েরা এসে এখানে বলে যে ভাই জানেন না, এটা ছিল যেন একটা মাগির অফিস ছিল, এইভাবে বলে। আমি তো এই শব্দগুলো বলি না, যে ওবায়দুল কাদেরের আশেপাশে সবসময় 15টা 20টা, আরো এমন বলে মানে দিনে একটা মেয়ে নিয়ে ঘুমাতো, এইরকম। আমার কথা হলো বিষয়টা সত্য মিথ্যা বড় কথা না, বড় কথা হলো এই ইমেজটা গড়ে উঠলো কেন? যদি ইমেজটা খণ্ডন করা হলো না কেন? ওবায়দুল কাদেরের যদি তার ওয়াইফকে ভালো না লাগে, তাহলে সে কেন ওয়াইফকে রেখে বা তালাক দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে আপনি এই সব বদনাম না গুছালো? আপনি আওয়ামী লীগের মতো একটা দলের সুযোগ সুবিধা গ্রহণ করে তো এটা করতে পারেন না যে দলীয় কর্মীরা আপনাকে মাগিবাজ এসব বলতে পারবে, তাই না? এটা হলে তো আপনি শত্রু, আপনি নিজে কিভাবে আপনি শত্রুকে মোকাবেলা করবেন, তাই না? ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে খণ্ডন করেন। ওনার যদি ঘড়ি রোগ না থাকে সেটা খণ্ডন করেন, খণ্ডনও করবেন না, জনমনে এই জিনিসগুলা মিলিয়ে রাখবেন, তাহলে মানুষের সমর্থন আপনার লাগবে না। ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের পতনের জন্য তার দায় নিতে হবে, দায়ী থাকাচ্ছেও, কিন্তু এখন যদি আমি আজকে যে কথাটা বললাম, এই লোক যদি বেকুব না হয়ে থাকে, এই লোক এই কাজই করবে, দেখবেন পরের দিন দেখেন তার জনপ্রিয়তার মাত্রা কোথায় গিয়ে ওঠে। কিন্তু হয় কি, আমরা নিজেদেরটা ভালো বুঝি না, আমি হয়তো আমার ভালোটা বুঝি না, আমার ভালো বুঝি না দেখে আমি সব খুলে মেলে বলছি, যেটা হয়তো মানুষ আড়ালে আবডালে আলোচনা করে। কিন্তু আড়ালে আবডালে আলোচনার থেকে জিনিসগুলা কর্তৃপক্ষের কানে যাওয়া ভালো, এবং এগুলার পক্ষে ব্যবস্থা নেওয়া দরকার। আওয়ামী লীগের যে আত্মসমালোচনা আপনি চাইছেন, আপনি নিশ্চয় আওয়ামী লীগকে পছন্দ করেন বলে চাইছেন, এই কথাগুলো আপনার মতো করে আমি গত 1 বছরে কাউকে বলতে শুনিনি। না, এখন আমাদের তো উপায় নাই, আমার কাছে তো শেখ হাসিনা ছাড়া কেউ নাই। বাংলাদেশে আওয়ামী লীগের শত শত নেতার থেকে আমি শেখ হাসিনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি বিধায় আমি মনে করি যে যে জিনিসগুলো ওনার জানা দরকার, যে জিনিসগুলো ওনার চিন্তা করার দরকার, আমি সেটা বলি। এইখানে আমি আমার ভবিষ্যৎ কি হবে এগুলো নিয়ে আমি চিন্তা করলে তো আমি বলতাম না, একটা পুঁটি মাছও তো কিছু বলে না, কারণ হলো সবাই ভবিষ্যৎ নিয়ে, এখনই কে কি হবে এসব। আমার তো হলো যে আমার চাওয়াটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হন, উনি মৃত্যুবরণ করার দিন যাতে আমি একটা বই লিখতে পারি যে পৃথিবীর ইতিহাসের এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। কিন্তু আজকে লিখলে আমাকে ওই 5ই আগস্টের ব্যাখ্যা দিতে হবে, সেই ব্যাখ্যা থেকে যাতে উনি উঠতে আসতে পারেন, সেই জন্য আমার এই কথাগুলো বলা। এবং আপনি সর্বশেষ ক্ষোভ প্রকাশ করেছেন আপনাকে সাবেক রাষ্ট্রদূত বলার জন্য। না, আমার তো আসলে বয়স খুব বেশি না, আমার 10 বছর চাকরি ছিল আছে, এবং আমি বিশ্বাস করি আমার চেয়ে বোধহয় কেউ এটা বেশি বিশ্বাস করে না আওয়ামী লীগের কেউ, যে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে। আমি এই জন্য বিশ্বাস করি, এই নয় যে শেখ হাসিনার লোকজন খুব কাজ করছে তা না, ইতিহাস শেখ হাসিনা করলে
আপনার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনার পক্ষে, এবং এই চেতনা দিয়ে সারা পৃথিবী উঠেছে ভাই। এই চেতনা দিয়ে সৌদি আরব উঠেছে, আরব আমিরাত উঠেছে, কাতার উঠেছে, যুক্তরাষ্ট্র উঠেছে, যুক্তরাজ্য উঠেছে। তাহলে আমরা কেন উঠবো না? কিন্তু আমাদেরকে ওই শক্তিটাতে বিশ্বাস আনতে হবে, সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে। আমরা আমাদের যে আদর্শটা, মুক্তিযুদ্ধের আদর্শটা, যেটা বঙ্গবন্ধু দিয়েছেন, যেটা আমি শেখ হাসিনা আমরা সবাই ধারণ করি, আমরা এটার শক্তিটাকে আমি যেভাবে অনুধাবন করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সেই রিফ্লেকশনটা আমি পাই না। উনি যে সেইভাবে অনুধাবন করেন, ওনাকে ওইখানে কোথাও আমি দ্বিধাগ্রস্ত দেখি আর কি। প্রথম কথা হলো, আমি এই কথা আগেও বলেছি, আপনি দেখবেন 1972 সাল থেকে, এমনকি আগে থেকেও, বঙ্গবন্ধুর খুব কম গ্রুপ ফটো পাওয়া যায় যেখানে খন্দকার মোশতাকের মাথাটা বের করা নাই। আবার দেখবেন যে এটা জেনারেল শফিউল্লাহ বলেছিলেন যে বঙ্গবন্ধুর আম্মাকে যেদিন আব্বা যাই হোক কবর দেয়া হচ্ছিল, সেইখানে নাকি খন্দকার মোশতাক কবরের মধ্যে ঢুকে যেতে চাচ্ছিল, যে না আমারে আর রেখে কি লাভ, আমারও একসাথে কবর দিয়ে দাও। এটা জেনারেল শফিউল্লাহ নিজে বলেছেন, উনি দেখার কথা। অর্থাৎ জেনারেল শফিউল্লাহকে আমি কোনোভাবে একজন মানে বোধ বুদ্ধি সম্পন্ন আর্মি অফিসার মনে করি না, কারণ যিনি সেনাবাহিনী থাকা অবস্থায় রাষ্ট্রপ্রধানকে হত্যা করতে পারে সন্ত্রাসীরা, তিনি কিছুই করলেন না, তো তিনি মরে গেলেন না কেন, তিনি বিষ খেলেন না কেন পরবর্তী জীবনে? আমি তাকে সেভাবেই দেখি। কিন্তু বিষয়টা সেখানে, বিষয়টা হলো ওই কথাটা তো সত্য যে এই খন্দকার মোশতাক কবরে ঢুকে যেতে যাচ্ছিল। এখন বিষয়টা হলো কি দেখেন, এখন খন্দকার মোশতাককে আমরা কি পেলাম 1975 সালে যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হয়ে গেল, যে খন্দকার মোশতাক পুরোপুরি আবার ইসলামিক ধারাটায় ফেরত নিয়ে এসছে। অর্থাৎ এবং আমরা মুক্তিযুদ্ধের সময় শুনেছি যে সে কিন্তু মার্কিনীদের সাথে লবি করে পাকিস্তানের সাথে কনফেডারেশন করা বা ইত্যাদি কিছু করতে চেয়েছে। এখন অনেক জায়গায় শোনা যায় যে এইগুলোর ব্যাপারে নানান ধরনের বিতর্ক শোনা যায়, কিন্তু সত্য কথা হলো বঙ্গবন্ধু তো বাংলাদেশ সৃষ্টি করেছেন এবং 72-এর সংবিধান উনি প্রণয়ন করেছেন। অর্থাৎ 72-এর সংবিধান লিখেছেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমির, এই ধরনের বহু লোক আছে, কিন্তু অনুমোদনটা তো বঙ্গবন্ধু দিয়েছেন, গণতান্ত্রিক ভাবে দিয়েছেন পার্লামেন্টের মাধ্যমে, কিন্তু এটা জাতির পিতার সংবিধান। সেই সংবিধানে আপনার কথা ছিল যে আমাদের জন্য একটা, যেখানে আপনার 4টা মূলনীতির মধ্যে দুটোর করে আমি কোট করি, একটা ছিল কি আপনার গণতন্ত্র, আর একটা ছিল আপনার ধর্মনিরপেক্ষতা, তাই না? খুবই পরিষ্কার। এই যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, আসলে জানেন কি, এই জিনিসটা যদি সুযোগ দেন বাড়ি ভাই একটু বলি, আপনার গণতন্ত্র সম্পর্কে যা কিছু বলা হয় না, ধর্মনিরপেক্ষতা যদি আপনি বলেন, গণতন্ত্র কথাটা কিন্তু আর মুখেও আনতে হয় না। কারণ হলো পশ্চিমা বিশ্বের গণতন্ত্রই তো বলা, যে গণতন্ত্রটা আজকে আমেরিকায় চলে, যেটা ব্রিটেনে চলে, যেটা ইউরোপে চলে, যেটা জাপানে চলে, এই গণতন্ত্রের কথাই তো বলা হয়, বা ভারতে চলে। এটা কোথাও একটু বেশি ফ্লড, কোথাও একটু কম ফ্লড, হ্যাঁ, অর্থাৎ এটা সব জায়গায় কোনো জায়গায় ত্রুটিহীন এটা বলা হয় না, কিন্তু এইটার মূল কথা হলো প্রত্যেকটা মানুষ একটা রাষ্ট্রের মধ্যে সে সমান মর্যাদা ভোগ করবে। সে যদি হিন্দু হয়, সে যদি মুসলমান হয়, সে যদি অন্য কোনো ধর্মের হয়, সে যদি নারী হয়, পুরুষ হয়, আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ লিঙ্গের হয়, সে যদি আপনার খোঁড়া হয়, সে যদি আপনার নাস্তিক হয়, সে যদি আস্তিক হয়, এরা সবাই সমান মর্যাদা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্র এদের সাথে কোনো ধরনের আপনার বৈষম্য সৃষ্টি করতে পারবে না। এই মূলনীতি প্রত্যেকটা দেশ পালন করে। আপনার এই মূলনীতি আপনি যুক্তরাষ্ট্রে মনে করেন যে গণতন্ত্রের অনেক ত্রুটি আছে, কিন্তু এই মূলনীতিটা কিন্তু যুক্তরাষ্ট্রে শতভাগ পালিত হয়, যুক্তরাজ্যে শতভাগ পালিত হয়, আপনি যে দেশে আছেন অস্ট্রেলিয়াতে শতভাগ পালিত হয়, আমি যে দেশে আছি কানাডাতে শতভাগ পালিত হয়। এই মূলনীতির কোনো ব্যত্যয় কিন্তু নাই, যে প্রতিটা মানুষের মানবিক মর্যাদা, যেটা কিন্তু আবার আপনার ওই 17ই এপ্রিলে যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, ওইটাতে বলা হয়েছিল। এই দুটোর কিন্তু কোনোটাতে পার্থক্য নেই। আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর আসবো, বাড়ি ভাই একটু সময় দেন। এই জিনিসগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের আপনার এই সলিমুল্লাহরা, এই ফরহাদ মজার, এরা কিন্তু এগুলা নিয়ে টুকটাক মানে এগুলা নিয়ে চালাকি করে আর কি। এই যে 17ই এপ্রিলের বা 10ই এপ্রিলের যে ঘোষণাপত্র, সেখানে যে আপনার মানুষের মানবিক মর্যাদার কথা বলা হয়েছে, সেইটারই আরেকটা ট্রান্সলেশন হলো ধর্মনিরপেক্ষতা। আপনি ধর্মনিরপেক্ষতা ছাড়া ওই মূলনীতি আপনি কিন্তু
আপনি বাস্তবায়ন করতে পারবেন না, যেটা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র করে। তাহলে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল যে বাংলাদেশে 1972 সালের যে সংবিধানটা প্রণীত হয়েছিল, একমাত্র সেই সংবিধানটা এখন পর্যন্ত সত্যিকারে আধুনিক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। আর বাংলাদেশ যেহেতু ভারতবর্ষ যেহেতু আপনার ঘৃণার বেসিসে পৃথক হয়ে গেছে, যে হিন্দু মুসলমানকে ঘৃণা করবে, মুসলমান হিন্দুকে ঘৃণা করবে, এখানে হিন্দু নেতাদেরও ব্যর্থতা ছিল, এখানে মুসলমান নেতাদেরও ব্যর্থতা ছিল। কিন্তু বিষয়টা হলো যে ঘৃণার বেসিসে ওনারা জিনিসটাকে দেখেছেন, ভালোবাসার বেসিসে যারা দেখেছেন তারা পরাজিত হয়েছেন। যেমন মাওলানা আবুল কালাম আজাদ, উনি জিনিসটাকে ভালোবাসার বেসিসে দেখার, ট্রান্সলেট করার চেষ্টা করেছেন, কিন্তু জিন্নার কাছে পরাজিত হয়ে গেছেন। জিন্না নিজে ওই ঘৃণার পথে গেল, যে না, জিন্নাকে অনেক ধরনের ক্রেডিট দেওয়া হয়, সেগুলো উনি ডিজার্ভ করেন অনেক কিছু, যে জিনিসটা উনি ডিজার্ভ করেন না কোনোভাবে, একজন স্টেটসম্যানের সম্মানটা উনি ডিজার্ভ করেন না। উনি একটা মসজিদের ইমামের বেশি কিছু পাওয়ার আসলে নাই ইতিহাসে, ওখানেও আমি যাই না। এই যে একটা জিনিস সৃষ্টি হয়েছিল বাংলাদেশে 1972 সংবিধানের মাধ্যমে, যে বাংলাদেশ একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, যে স্বপ্নটা ব্যক্তিগতভাবে আমার নিজের স্বপ্ন, যার জন্য আমি যার জন্য আসলে কথা বলি। তো এই স্বপ্নটা বাস্তবায়ন যদি করার জন্য বঙ্গবন্ধু যদি সেটা সুচিন্তিতভাবে করতেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধু খুন হতেন না। এবং সেটা সুচিন্তিতভাবে করতে গেলে বঙ্গবন্ধুর প্রতিটা গ্রুপ ছবিতে কিছুতে খন্দকার মোশতাকের মাথাটা এগিয়ে আসে না। এই জায়গায় বঙ্গবন্ধুর ব্যর্থতাটাকে আমাদের বুঝতে হবে। এখন দেখেন, আমি কিন্তু বঙ্গবন্ধুর ব্যর্থতা নিয়ে কথা বলছি, আমি বলছি বঙ্গবন্ধুর প্রজ্ঞার অভাব। এইখানে অনেকে আরে আপনি কি বঙ্গবন্ধু না, বিষয়টা আসলে তা না। বঙ্গবন্ধুর প্রজ্ঞার কাছে তো আমি কিছু না, বিষয়টা সে না। বঙ্গবন্ধু উনার স্টেজে জাতির পিতা হিসাবে যেই প্রজ্ঞা দেখানোর দরকার ছিল, যেই প্রজ্ঞা উনি প্রদর্শন করতে পারলে খন্দকার মোশতাকের কল্লাই উনি কেটে ফেলতেন, সেই কাজটা উনি করেননি। এখানে বঙ্গবন্ধুর তাহলে কোন দৃষ্টিভঙ্গিটা উনি পোষণ করলেন? বঙ্গবন্ধু দৃষ্টিভঙ্গিটা পোষণ করলেন যেটার জন্য আসলে ক্রেডিটটা দেওয়া হয় নেলসন ম্যান্ডেলাকে, যে শত্রুপক্ষের সাথে উনি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করেছেন। বাংলাদেশে মানুষ বঙ্গবন্ধুকেও বোঝে না, শেখ হাসিনাকেও বোঝে না। আমি দুইজনকে বুঝি, কিন্তু আমি আসলে আমার কথাগুলো বলার সুযোগ কম পাই। অর্থাৎ আপনি হয়তো আমার 1 ঘন্টা ইন্টারভিউ করলেন, এগুলো 1 ঘন্টায় বলে বোঝানো যায় না। বঙ্গবন্ধু যেই অ্যাপ্রোচটা নিলেন, সেইটা নেলসন ম্যান্ডেলার চেয়ে অনেক উদার অ্যাপ্রোচ ছিল। কিন্তু নেলসন ম্যান্ডেলা সামান্য একটা অ্যাপ্রোচ নিয়ে যেই সম্মান সারা পৃথিবীতে পেলেন, আমরা কি বঙ্গবন্ধুকে সেই সম্মানটা দেই না? এর কারণ হলো বঙ্গবন্ধু যেই শত্রুকে উনি আদর করলেন, যেই শত্রুর উনি গালে হাত দিলেন, দেখেছেন বঙ্গবন্ধু মোশতাকের গালে হাত দিয়ে, মানে মোশতাকটাও এই পরিমাণ বদমাশ যে মানে কোন পর্যায়ের আপনার কি বলবো, মানে কোন পর্যায়ের তোষামতকারী হলে বঙ্গবন্ধুর সাথে এই ধরনের আচরণ করা যায়। এবং যাই হোক, বঙ্গবন্ধু মোশতাককে বুঝতেন, এটা আমরা শেখ হাসিনার কাছ থেকেও জেনেছি। কিন্তু বিষয়টা হলো যে বুঝেও উনি যে ব্যবস্থাটা নিতে পারলেন না। আপনি আরেকটা জিনিস দেখবেন, মৌলবাদীরা যে জিনিসগুলো বঙ্গবন্ধু সুনাম করে, আপনাকে ধরে নিতে হবে ওই প্রতিটা কাজ বঙ্গবন্ধু ভুল করেছে। কোন সুনামটা করে? একটা জায়গায়ও সুনাম কিন্তু করে না। ওই যে উনি ইন্দিরা গান্ধীকে বললেন যে আপনার সৈন্য নিয়ে যান, খুব এটার সুনাম করে যে না, শেখ মুজিব একটা কাজ করেছে, আর কিচ্ছু করে নাই। শেখ মুজিব ছাড়া সম্ভব ছিল না, এটাও বলে। জি, এটাও বলে শেখ মুজিব ছাড়া এটা সম্ভব ছিল না। এখানে শেখ মুজিবকে ক্রেডিট দিতে অর্থাৎ মৌলবাদীরা দেখেছে যে যেই জায়গাটা তাদের সমূহ লাভ হয়ে গেল, সেই জায়গাটা বঙ্গবন্ধুকে তারা আপনার প্রশংসা করে ভাসিয়ে দেয়। হ্যাঁ, বঙ্গবন্ধু একটা ডাকাতকে মেরে ফেললো, এই সিরাজ শিকদার, বঙ্গবন্ধু মারলো। আমি বলছি বঙ্গবন্ধু গুলি করে মারে নাই, পুলিশের অ্যাকশনে সিরাজ শিকদার তো নিহত হয়েছে। আপনি একটা স্বাধীন দেশে ডাকাতি শুরু করবেন কেন? আদর্শের নামে, সর্বহারার নামে। সিরাজ শিকদারের মতো সবগুলাকেই তো মেরে ফেলা দরকার ছিল বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটার প্রশংসা তো কেউ করে না। সেটা বলে যে না, শেখ মুজিব প্রথম সেই। চিন্তা করেন, মানে বঙ্গবন্ধুর যতগুলা কাজ মৌলবাদীরা আপনার
প্রশংসা করে, আপনাকে নিশ্চিতভাবে বুঝতে হবে এগুলা প্রতিটা বঙ্গবন্ধুর ভুল ছিল। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে এই 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 সাথে সাথে ভারতের সৈন্য তুলে নেওয়ার জন্য এটা একটা ভুল পদক্ষেপ ছিল। এতে সুবিধাটা হয়েছে কি জানেন, এখন 14 গোষ্ঠী আসবে যা মৌলবাদীদের স্বাধীনতা বিরোধী না, স্বাধীনতা কি বলে যে এই ভারতের সৈন্য থাকলে কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো। আসলে ভারতের সৈন্য থাকলে বাংলাদেশ স্বাধীন হতো। এই যে এতগুলা মৌলবাদী 72 সাল থেকে বেড়ে উঠে গেছে, আপনার সেই মোস্তাক বলেন, সেই রশিদ ফারুক, এরা যে এইখানে পেয়েছে, বঙ্গবন্ধু নাকি বলেছেন, আমি এগুলা শোনা কথা, সব আমি করতে পারবো না, কথাটা বিশ্বাস হয় যে উনি বলেছেন যে আমার মুসলমান ভাইয়েরা আমাকে মারবে না। অর্থাৎ উনি জিনিসটাকে সত্যি একটা ট্রুথ রিকনসিলিয়েশন এইভাবে দেখেছিলেন। কিন্তু যেই শত্রুর সাথে উনি ট্রুথ রিকনসিলিয়েশন করেছে এটা হলো আপনার কুমির এবং সাপ। এখন বঙ্গবন্ধু কুমির এবং সাপের খাঁচায় বসে দেশটা শাসন করেছেন। সেইখানে যেই পরিমাণ সতর্কতা বঙ্গবন্ধু নেওয়ার দরকার ছিল সেটা উনি নেননি। উনি একটা বিষয় আমি একটু জানার চেষ্টা করি, মনে করেন বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ একটা দেশ হবে, এটা নিয়ে আমরা শুরু করেছি। এটা শুরু করার পেছনেও ভারতের একটা পরিস্থিতি ছিল। ভারতে যে শরণার্থীরা গিয়েছিল, শরণার্থীদের বড় অংশ ছিল হিন্দু, বড় একটা হিন্দু। ভারতের জনগণের কাছে আস্থায় আনার জন্য তখন সেই নেতৃত্ব ভারতকে কনভিন্স করে আমরা দেশটা একটা ধর্মনিরপেক্ষ দেশ করব, তাহলে এই শরণার্থীরা দেশে ফেরত আসবে, এই সময় ইন্ডিয়া থাকবে না, কেউ এরকম কনভিন্স করে। প্লাস হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশটা প্রথম যখন আমরা ওআইসি সম্মেলনে চলে গেলাম, আমাদের কমিটমেন্ট ছিল দুইটা, একটা ধর্মনিরপেক্ষ দেশ, একটা জোট নিরপেক্ষ দেশ। আমরা কোনো জোটে যাব না। আমি চলে গেলাম কিন্তু ওআইসিতে চলে গেলাম, সেখান থেকেই কি সমস্যাটা শুরু। সেখানে আপনি কিভাবে দেখেন? দেখেন, বঙ্গবন্ধুর ওআইসিতে যাওয়াটা সেই পরিমাণ দোষের হবে না, হতো না, কিন্তু বিষয়টা হলো যে পাকিস্তানে সেই ওআইসিতে ছিল পাকিস্তানে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার পাকিস্তানে যাওয়া উচিত হয় নাই। এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু এটা নিয়ে নানান অপিনিয়ন আছে। আসলে আমরা আরো কিছু মৌলিক বিষয় যাই। দেখেন, কথা হলো যে ভারতের শরণার্থী ফেরানোর জন্য কেন আমাকে ধর্মনিরপেক্ষতা অবলম্বন করতে বলতে হবে? গণতন্ত্র মানেই তো ধর্মনিরপেক্ষতা। আপনার ধর্মনিরপেক্ষতার মধ্যে গণতন্ত্র আছে। শুধু গণতন্ত্রের মধ্যে জামাত ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, আমরা মনের দিক দিয়ে ধর্মনিরপেক্ষ ছিলাম, সেই প্রশ্নটাই আমিও সেটাই বলছি যে মনের দিক থেকে আমরা ধর্মনিরপেক্ষ হতে পারিনি। এই না হতে পারার বিষয়টা আমাদেরকে বুঝতে হবে কেন জানেন? আমরা হয়ে গেছি ইসলামের জন্য দেলোয়ার হোসেন সাইদির কাছে বাঁচা। দেলোয়ার হোসেন সাইদি তো এটা প্রথম বাংলাদেশ সবচেয়ে প্রচার করেছে। ধর্মনিরপেক্ষতা মানে হলো যে আপনার নাস্তিক হয়ে যাওয়া বা এটা কাফের হয়ে যাওয়া। হ্যাঁ, ইমান আওয়ামী লীগ সারাদিন বলতে হচ্ছে কিন্তু বঙ্গবন্ধু তো এইটার সংজ্ঞা তো বঙ্গবন্ধু নিজেই দিয়ে গেছেন যে আমাদের ধর্মনিরপেক্ষতাটা কি হবে। আমাদের ধর্মনিরপেক্ষতাটা হবে যে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। বঙ্গবন্ধু এই সংজ্ঞা দিয়ে গেছেন না? সেই সংজ্ঞাটাকে তো আওয়ামী লীগ পরবর্তীতে ক্যারি আউট করতে পারেনি। আমি বলবো না যে পারেনি, আমি বলবো সাফল্যের সাথে পারেনি। আওয়ামী লীগ তার বিরুদ্ধে নিয়ে আসা কোন প্রপাগান্ডা এবং প্রতিটা প্রপাগান্ডা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া। এই যে দেখেন সাইদিরা সারাদিনই মিথ্যা কথা বলে, অথচ সাইদির কাছে কিন্তু আমি বাংলাদেশের যদি মনে করেন 16 কোটি মুসলমান থাকে, সাইদির কাছেই তার বেহেশতের টিকিটটা আছে বলে মনে করে। তারেক মনোয়ার সারাদিন মিথ্যা কথা বলে। বাংলাদেশের 16 কোটি মানুষ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই মনে করে যে তারেক মনোয়ারের হাতে তার বেহেশতের চাবিটা। আপনার এই যে আমির হামজা সারাদিন ইন্ডিয়ান নায়িকাদের কথা বলে, যেটা তার দৃষ্টিতেই গুনাহ।
হ্যাঁ, কোনো একটা মেয়ে সত্য কথা বলে না। আমির হামজার কাছে বাংলাদেশের মানুষগুলো 15 কোটি মানুষ মনে করে যে তার বেহেশতের চাবিটা আমির হামজার কাছে আছে। এই জায়গায় তো আমি অন্তত কোনো প্রজ্ঞা দেখি নাই যে বাংলাদেশের 15 কোটি মুসলমানের যে ধর্ম পালনের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে তো নিবৃত্ত করতে হবে। সেই নিবৃত্ত করার জন্য শেখ হাসিনা জামাতকে হয়তো প্রতিপক্ষ করেছেন, আপনি হেফাজতের কাছে গেছেন, কিন্তু ফল তো আসেনি, তাই না? ফল যদি আসতো, যদি 2024 5ই আগস্ট না ঘটতো, তাহলে আমরা বলতাম যে ফল আসে। আমরা তো দেখেছি যে যখন আপনার আসে, সব স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা এক হয়ে যায়। এখন দেখেন হেফাজতের কাছে যাওয়াটা, হারুন ভাই, হেফাজতের কাছে যাওয়াটা, এতগুলো মসজিদ বানানো সেটা কি 15 আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হলো দেশে, না টেলিভিশনে কোরআন তেলাওয়াত এবং সমস্ত বলার চেষ্টা হলো, দেশটা উদ্ধার পেয়েছে, দেশটা চলে যাচ্ছিল, মানে এই হত্যাকাণ্ডের মাধ্যমে সওয়াবের কাজ হয়েছে এবং দেশটা উদ্ধার পেয়েছে। ওইটার কারণে কি এটার জন্য 21টা বছর আওয়ামী লীগটি কিন্তু মুসলমান সাধারণ চেষ্টা করতে হয়েছে। আওয়ামী লীগের কতগুলা নেতার মাথায় গোল টুপি উঠেছিল তখন, এই টুপিগুলো কোনোদিন নামে নাই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের কাছে মুসলমান হইতে পারে না, হতে পারে নাই। এই জায়গাটাই বলবো যে তারা যেই পথে চেষ্টা করেছে, এর কারণ হলো ইসলাম ধর্ম সম্পর্কে এই নেতাগুলার আসলে পড়াশোনা নাই, জানাশোনা নাই। প্রথম কথা হলো দুটো জিনিস জানতে হবে, ইসলামকে ভালো করে বুঝতে হবে সেই সম্পর্কে, এবং বুঝে ইসলাম থেকে ডিস্টেন্সটা মেনটেন করে জনসাধারণের ইসলামের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ ধর্ম পালনের, জনসাধারণ তো আপনার সহজে বেহেশতে চলে যেতে চায়, বাঙালিরা তো একটু বেশি চায়। দেখেন শেয়ার বাজারে যদি কোনো ধরনের উন্মাদনা ওঠে, প্রত্যেকটা বাঙালি সেখানে ঢুকতে চায়, বেহেশতে যাইতে চাওয়া ওদের কিন্তু এই আকাঙ্ক্ষা, যত সহজে আপনার চলে যাওয়া যায়। সেই জন্য আপনার সাইদিরা যেটাই বলে এটা গ্রহণ করে। এরা তো নাস্তিক মোটামুটি। আপনার এই যে আজহারি নামে একটা যে ছেলে আছে, পুরোপুরি নাস্তিক বোঝা যায়, কিন্তু সেও এই মানুষের ইমোশন গুলা নিয়ে সে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নেতাদের ধর্মশিক্ষাটা না, ধর্মশিক্ষা শুধু থাকলেই হবে না, ধর্মশিক্ষা তাহলে তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক বেশি শিক্ষিত, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমার কথা হলো যে বিশ্বের অন্য মুসলমান দেশগুলা কিভাবে এই রিলিজিয়াস অ্যাফেয়ার্সটাকে আপনার রাষ্ট্রীয় কাজে ব্যবহার করে। আপনি যে কোনো আজকে সৌদি আরব থেকে আপনি যে কোনো একটা স্থিতিশীল রাষ্ট্র দেখবেন, তারা কিন্তু ধর্মটা রাষ্ট্র থেকে ছাড়ে। ইজিপ্ট, মরক্কো, সবগুলো। ইজিপ্টের গ্র্যান্ড মুফতি ফতোয়া দেন, সেটা রাষ্ট্র আইন হিসেবে গ্রহণ করে। ইজিপ্টে ব্যাংকের সুদ হালাল। জি, গ্র্যান্ড মুফতির ফতোয়া, কিন্তু এটা ব্যাংকের সুদ হালাল। তো উনি কি করছেন, ফতোয়াটা এরকম ছিল যে সুদটা যখন হারাম করা হয়, তখন মানুষ সুদের জন্য ঋণ করত, সে ঋণটা শোধ করতে পারতো না, জুলুম হতো। ব্যাংক এখানে ব্যবসা করে, সে লভ্যাংশ থেকে একটা অংশ দেয়। ইজিপ্টে সেই গ্র্যান্ড মুফতি, আবার চালাক মুফতি, এটা যাতে মুসলিম বিশ্বে সমস্যা তৈরি করতে না পারে, সেই ফতোয়ায় কিন্তু এটা ব্রেকেট দিয়েছেন। এই ফতোয়া শুধুমাত্র মিশরের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আসে নাই বাইরে আসে নাই। কিন্তু দেখেন বাড়ি ভাই, মানে আজকে যে মুসলিম দেশগুলা স্থিতিশীল আছে, প্রত্যেকটা রাষ্ট্র নিজে ধর্মটাকে কন্ট্রোল করে। বাংলাদেশে ধর্মটা কন্ট্রোল করে সেই সাইদি, তারেক মোহাম্মদ, আজহারি। দূরে চলে যাচ্ছে, কিন্তু আমি আসছি এই জায়গাটা একটু জানা দরকার। কারণ হলো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু সম্পর্কে যেসব কথা বলছি, আমার মাথায় তো একটা আইডিয়া নিয়ে বলছি, সেগুলার হয়তো ছোট ছোট আপনার কাছে কিছু বলি, আরেকজনের কাছে কিছু বলি, হয়তো একসময় কথাগুলো গুছিয়ে আমি এক জায়গায় বলবো বা লিখবো। সেই জিনিসটা দেখেন, প্রতিটা মুসলমান দেশ যেগুলো স্থিতিশীল, প্রত্যেকটা, এমনকি পাকিস্তানও ধর্মটাকে নিজে কন্ট্রোল করে, রাষ্ট্র কন্ট্রোল করে। কোনো মৌলবাদী কিন্তু পাকিস্তানে ধর্ম কন্ট্রোল করে না। বাংলাদেশে ধর্মটা কন্ট্রোল করে আপনার মৌলবীরা। এই মৌলবীদের কন্ট্রোল থেকে ধর্মটাকে। আপনার কথা শুনতে শুনতে একটা প্রশ্ন চলে এসেছে যে আপনার কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এগুলা
আওয়ামী লীগের এই চারটা মূলনীতি, আওয়ামী লীগের কতজন মানুষ এগুলাকে মনে প্রাণে ধারণ করেন? এখানে দুটো জিনিস আছে। একটা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগের যে ম্যাস সাপোর্টার, মনে করেন এই মুহূর্তে কত, কমপক্ষে 40% লোক বা 50% 60%, 40%-এর নিচে এটা কোনোভাবেই হবে না। অনেক বেড়েছে, আর ইউনূস তো প্রতিদিনই বাড়িয়ে দিচ্ছে। এরা সবাই এটা ধারণ করবে, এবং আওয়ামী লীগের সব নেতা কর্মী ধারণ করবে, এটার বাধ্যবাধকতা আসলে নাই। ওই লোকগুলাকেই করলে হয় যেই লোকগুলা রাষ্ট্র শাসন ক্ষমতা হাতে পেলে আপনার প্রশাসনিক ক্ষমতাটা হাতে পায়। শেখ হাসিনা যদি, ওনার 60 জন মন্ত্রীর তো দরকার নেই, উনি 10 জন মন্ত্রী দিয়ে রাষ্ট্র চালায়, সেই 10 জনকে ওইটা বিশ্বাস করতে হবে, ওই প্রজ্ঞাটা থাকতে হবে, এবং ওনার সাথে মরতে রাজি হইতে হবে। একজনও যেন ওনার আগে বিদেশে পালিয়ে না যায় ওনাকে বিপদগ্রস্ত রেখে। আপনার 60 জন 80 জন মন্ত্রী, একটা বড় দলের তো কোনোই দরকার নাই, সাপোর্টার দরকার। আমি আওয়ামী লীগের কত সাপোর্টার চিনি, আমি নিজেও সেই ধরনের একজন সাপোর্টার, যে আওয়ামী লীগ থেকে কিছু আশা করে না, শুধু আশা করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ফেল করবেন না। উনি প্রথমবার ফেল করেছেন, সেই ফেলটা কি, হ্যাঁ এখন কথা হলো যে শেখ হাসিনার কি সাফল্য নাই? সাফল্য মানে কি, বাংলাদেশে যদি আপনার এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ইতিহাস লেখা হয়, বঙ্গবন্ধু শেখ হাসিনা ছাড়া তো কোনো রাজনৈতিক নেতারই নাম লিখতে পারবে না কোনো ঐতিহাসিক, নানান কারণে পারবে না। আমার সুযোগ আসলে আমি সেগুলো বলবো। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই তো 5ই আগস্ট হলো, জঙ্গিরা বাংলাদেশ নিয়ে নিল। এখানে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ আমেরিকাকে বড় করে দেখে। আমি মনে করি যে আমেরিকা এখানে অবশ্যই খেলেছে, সেখানে যেখানে ট্রাম্প বলে দিয়েছে যে $29 মিলিয়ন এসেছে, সবকিছু এসেছে, কিন্তু হলো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের নিজের দায়িত্বটুকু আওয়ামী লীগ পালনে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ হওয়াতে আজকে বাংলাদেশ ধ্বংস করে দিল ইউনূস। লাভ ক্ষতি কিন্তু আওয়ামী লীগের জানা হয়েছে, আমার জানা হয়েছে, আপনার জানা হয়েছে, বাংলাদেশের অনেক বেশি কিছু হয়েছে। কিন্তু যেই জায়গাটা দরকার হলো, যে আপনি যে প্রশ্নটা করলেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই আওয়ামী লীগ তো 8 কোটি মানুষ সাপোর্ট করে, সবাই কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝে? সবার বোঝার কোনো দরকার নেই, আমার সাপোর্টার দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মসজিদ গঠনের কৌশলটাকে কিন্তু আমি সমর্থন করি, এটা কৌশল হোক বা উনি ওনার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে করেন, দুটোকে আমি সাপোর্ট করি। কিন্তু মসজিদের ইমামটা আমার নিয়ে আসতে হবে সৌদি আরব থেকে। বাংলাদেশের কোন ইমাম এই মসজিদে নামাজ পড়াইলেই সে কিন্তু এই জঙ্গিবাদের দিকে ওদেরকে নিয়ে যাবে। আমার ইজিপ্ট থেকে মৌলবি নিয়ে আসতে হবে, মরক্কো থেকে নিয়ে আসতে পারি। বাংলাদেশে আসলে ভবিষ্যতে একটা বড় ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার সৌদি আরবের ইমাম আনলে তো আর বলতে পারবে না যে না এও কাফের বানায় দিচ্ছে, বলতে পারবে? আমরা যদি সৌদি আরবের সাথে একটা সহযোগিতা করি যে আপনি আমার পাবলিক নেওয়ার দরকার নেই। বাংলাদেশে দেখেন এই মৌলবাদীরা কিন্তু দারিদ্র নিয়ে কোনো সমস্যা নাই। ইউনূস যে দেশটাকে ধ্বংস করে দিল, আজকে যে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেল, আজকে যে মানুষের পেটের ভাত বন্ধ হয়ে যাচ্ছে, একটা মানুষ কি কান্নাকাটি করছে? আজকে যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নেই, শেখ হাসিনার আমলে আপনার একটা ছোট আগুন লাগলে সারা বাংলাদেশ রাস্তায় বের হয়ে গেছে। গত কয়েকদিনে আমরা দেখলাম কত কি পুড়ে গেল, হ্যাঁ বিমানবন্দর পুড়ে গেল, একটা বাংলাদেশি কি বের হয়েছে? বাংলাদেশিরা তো আসলে দারিদ্রকে ভয় পায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র অনেক উনি বিমোচন করেছেন, কিন্তু উনি তো ক্ষমতা রাখতে পারেননি। আপনার মসজিদ আপনি 5 লাখ বানান, কোনো সমস্যা নেই, এই বাংলাদেশের কোনো ইমাম আপনি নিয়োগ করবেন না। আপনি যদি পয়সা থাকে সৌদি আরবের ইমাম নেন, পয়সা কম থাকলে আপনি মরক্কো তানজানিয়া থেকে ইমাম আনেন। এই যে আপনাকে প্রজ্ঞাটা এটা নয় যে আওয়ামী লীগকে হিন্দু বলে পার পেয়ে যাবে, আওয়ামী লীগকে কাফের বলে পার পেয়ে যাবে না। আওয়ামী লীগ আরো স্মার্টলি প্লে করবে যাতে আওয়ামী লীগকে আরো বেশি মুসলিম ভাবতে পারে। কিন্তু সেইটা করার জন্য ইসলাম সম্পর্কেও জ্ঞান লাগবে, যারা ইসলামকে বিশ্বাস করে না তাদের সম্পর্কেও জ্ঞান লাগবে, মৌলবাদীরা কিভাবে সেটাও জ্ঞান লাগবে। এবং মৌলবাদীরা যে বঙ্গবন্ধুকে খুন করেছে, শেখ হাসিনাকে অপমান করেছে, সেই জায়গাটায় যে একটা প্রতিশোধ নেওয়ারও ব্যাপার আছে। সেই প্রতিশোধ হলো যে শেখ হাসিনা কর্তৃক পুনর্বার এসে বাংলাদেশের মৌলবাদীদের, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের, সে কোন দল আমার দেখার দরকার নাই, সে কি জামাত না সে বিএনপি, সে হেফাজত, সে ইউনূস, এদের সবাইকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। এইটা করার জন্য যেই প্রজ্ঞা লাগবে সেটা শেখ হাসিনাকে ব্যবহার করতে হবে। এখানে উনি অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে, কোটি কোটি মানুষকে উনি খাওয়াইছেন, কোটি কোটি মানুষ তো এখন না খেয়ে আছে, কিন্তু তারা তো অভিযোগ করছে না।
তাই না? তারা কি ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে? আমরা কিন্তু সেরকম অভিযোগ দেখছি না। আসলে রাষ্ট্রটা যদি আপনি সঠিক পথে না গড়েন, আপনি যাই কিছু করেন, সেটা হবে যে আপনার গাছের আপনার মূলগুলা কাটা, আপনি মাথা দিয়ে পানি দিচ্ছেন। বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা যে কাজগুলো করেছেন বেশিরভাগই মানে গাছের ডালে পানি দেওয়া হয়েছে, মূলটা ট্রিটমেন্টটা হয় নাই। মূলের ট্রিটমেন্টটা করতে হইলে আপনার ভারতের সাথে আন্তরিক সম্পর্ক লাগবে, কারণ ভারত যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশে কিছু হিন্দু আছে, আমাদের বলেন শেখ হাসিনা আমি জানি না হিন্দুদের কোন দৃষ্টিতে, এটা আমাদের এখনো সৌভাগ্যের বিষয়। এই হিন্দুগুলা সব যদি ইন্ডিয়াতে চলে যায়, ভারত তো আর বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে না, তখন কিন্তু মৌলবাদীরা আরো জেকে বসবে। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে বাংলাদেশি হিন্দু জনসংখ্যা বাড়ানো দরকার এবং ভারতের সাথে আন্তরিক সম্পর্ক করা দরকার। এই আন্তরিক সম্পর্ক বিরুদ্ধে যা কিছু বলে, প্রতিটা কথা তো মিথ্যা বলে। এখন এটা যদি আমি লজ্জা পাই যে ওরা কথা বলে দেখে আমি চুপ থাকবো, এটা আরো পেয়ে বসবে। আমাকে ওইটা প্রজ্ঞার সাথে অ্যাটাক করতে হবে। মিথ্যাটা ঘরে 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 14-15 কোটি মুসলমানকে জিজ্ঞেস করতে হবে। আমি যেরকম জিজ্ঞেস করি, আমি তো কারো কাছে উত্তর পাই না যে শেখ হাসিনা যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করলো, তার কোন প্রমাণটা আছে ইউনূসের কাছে? এবং এই বিক্রি করে ফেলার পরে ধরলাম বিক্রি করে দিয়েছে, তাহলে তুমি যে একজন বাংলাদেশের সাধারণ কৃষক জনতা, হ্যাঁ, মসজিদের ইমাম, তুমি চাটখিলের কোনো মসজিদে নামাজ পড়াও, সেই গ্রামে চাষ করো, হ্যাঁ, তোমার জীবনের কি প্রভাব আছে? মানে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাওয়ার পরে কি প্রভাব আছে? আমি ওই দিন একজন ভারতীয়ের সাথে কথা বলছিলাম, যে আমরা কথা বলছিলাম, দেখেন শেখ হাসিনার সময় যে 7% করে যে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছিল, এটা তো ভারতের সাথে আপনার পার্টনারশিপ না করলে হতো না, এবং ভারত সেখানে বাংলাদেশের কাছে ভারতকে বিক্রি করে দিয়েছিল। যে কথাটা খুবই বোঝা দরকার, যে দেখেন বশির যখন বললো যে 2,500 কোটি টাকা খরচ হবে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়ার পরে, এবং আমি এই জিনিসটা ওই ভারতীয় ওই নাগরিককে বললাম, উনি একটু ভারতীয় ইন্টেলেকচুয়াল শ্রেণীর, উনি বলল যে আসলে বাংলাদেশের মানুষ এটা জানতো না যে এই ট্রান্সশিপমেন্টটা ভারত সুযোগ দিচ্ছে। আমি বলছি না, আমি একজন ফরেন সার্ভিস অফিসার, আমি ইন্ডিয়া ডেস্কে কাজ করা অফিসার, আমি নিজেই জানতাম না। তাহলে আওয়ামী লীগ দেখেন কি পরিমাণ, কোন জায়গাটা, অর্থাৎ এটা কি আওয়ামী লীগটা আমরা বলবো যে লজ্জা থেকে করেছে, যে ভারত থেকে সুবিধা নিলেও বলা যাবে না নাকি? তা আপনার এই লজ্জাগুলো পেতে হবে না, প্রজ্ঞার জায়গায় যেতে হবে। প্রথম কথা হলো মৌলবাদীদের পরাজিত করা খুবই সহজ, আপনি যদি প্রজ্ঞায় উতরাতে পারেন, অথবা মৌলবাদীরা আপনাকে খেয়ে ফেলবে। এই মৌলবাদ এমন একটা জিনিস যার সাথে আপনি বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা যদি খরচ না করেন, আপনি তাদের সাথে যেতে পারবেন না। কারণ তারা এমন একটা জায়গায় নিয়ে আসে যে মানুষ মরে যাওয়ার পরে তো মানুষ আর কিছু জানে না, ওই চাবিটা নিয়ে বসে আছে, এবং মানুষ সেটাই বিশ্বাস করে যে আমি যদি এই মৌলবাদীকে বিশ্বাস না করি, আমার তো করতে হবে, কারণ আমার বেহেশতে যাওয়ার চাবি তো ওর হাতে। এই চাবিটা আপনি মৌলবাদীদের কাছ থেকে তুলে আপনি দরকার হইলে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা বেতন দিয়ে আপনি প্রতিটা মসজিদে, দরকার মসজিদের সংখ্যা কমান। আমি বলছি যে এইভাবে না, বিষয়টা হলো যে আমি একটা আইডিয়া দিচ্ছি, এমন নয় যে এটা যে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাস্তবায়ন করতে হবে তা না, কিন্তু এই জায়গাটায় চিন্তা করে দেখতে হবে যে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা বাংলাদেশের ক্ষতি সাধিত হচ্ছে। বাংলাদেশ, ইউনূস যে বাংলাদেশ দখল করতে পারলো, এটার পুরো ক্রেডিট কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের, ওয়াজ করা মৌলবাদীদের। যতই আপনি আমেরিকাকে দোষ দেন, সেটা এক ধরনের আপনার, হ্যাঁ আমেরিকার যে দোষ নাই তা না ভাই, আমেরিকাকে মোকাবেলা করাই তো আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি বঙ্গবন্ধু, তাই না? এবং যদি আওয়ামী লীগের সাথে কোনো ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপও করতে হয়, সেটা করবেন। আপনি মৌলবাদীদের হাতে দেশ ছেড়ে দেওয়াটাই হলো দেশকে সবচেয়ে বেশি বিক্রি করে দেয়া। হ্যাঁ, কারণ হলো বাংলাদেশে, দেখেন বাংলাদেশে একটা দেশ যখন যুদ্ধ করে স্বাধীন হলো, আপনি ওই 21-এর এক লাল বদর, তার একটা সুন্দর আপনার ইয়ে আছে, কথা টক শো আছে, সে বলেছে যে এই নিয়াজি যেই দলিলে স্বাক্ষর করেছে, সেই দলিলে লেখা আছে যে পাকিস্তানি ফোর্স, অর্থাৎ পাকিস্তানি সামরিক বাহিনীগুলা, তার সাথে যত অক্সিলিয়ারি ফোর্স আছে, তার মানে হইলো জামাত, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এরা সবাই আপনার নিয়াজির ওই আত্মসমর্পণের সিগনেচারে সই করেছে, অর্থাৎ জামাত সই করে ফেলেছে আমি পরাজিত। তারপরে তো বাংলাদেশের আসলে এটা কোনো ধর্মীয় বিষয় না, এটা হলো যে কোনো একটা স্বাধীন হওয়া দেশের বিষয়, সেখানে তো কোনো স্বাধীনতা বিরোধী থাকার কথা না। আপনি কেন 72 সালে সেই ব্যবস্থা গ্রহণ করলেন না? আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করলেন, যেটা
মৌলবাদীরা কোনোদিন অ্যাপ্রিসিয়েট করলো না। মৌলবাদীরা অ্যাপ্রিসিয়েট করলো কি, আপনি যে ওই যে ইন্দিরা গান্ধীকে বলেছেন আপনি সৈন্য নিয়ে যান, সেটা আপনি সিরাজ শিকদারের মতো একটা জাস্টিফায়ার ডাকাতকে আপনি শায়েস্তা করলেন, সেটা কিন্তু জঙ্গিরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করলো না। সিরাজ শিকদার তো কমিউনিস্ট নাস্তিক ছিল, কিন্তু সিরাজ শিকদারের জন্য কিন্তু এই মৌলবীগুলার প্রাণ কাঁদে। এখানে সবই হলো মৌলবাদীদের সুপেরিয়র ইন্টেলিজেন্স, আওয়ামী লীগের ইনফেরিয়র ইন্টেলিজেন্স। এই জায়গাগুলোতে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। এই চিন্তাটা যদি, আমি আপনার প্রশ্নটাতে আসি এখন, এই চিন্তাটা যদি শেখ হাসিনা, আমি যেভাবে চাই, আমি যেভাবে করি বলবো না, আমার মন যেভাবে চায় সেইভাবে যদি শেখ হাসিনা করতেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার পাশে আপনার আসতো না, কি বলে এই ওয়াকার আসতে পারে না। এখন দেখেন, আমি কথাটা আপনাকে সম্মুখে বলি, কিন্তু আওয়ামী লীগের লোকজন, বাংলাদেশের লোক যেগুলো ফিসফাস করছে, কিন্তু ফিসফাস করা আর আমার এখানে আমি আলোচনাটা করছি এই জন্য যে মানুষ, বঙ্গবন্ধু পরিবার যেন সতর্ক হতে পারেন। এখন বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজনই বিশ্বাস করে যে ওয়াকারকে নিয়োগের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন শেখ রেহানা। আমি জানি না, আমি কিন্তু কিছুই জানি না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবনে 5 মিনিট সামনে থেকে দেখেছি। আমার কথা হলো, এইভাবে ভাবে না, এইভাবে বলা হয় না, বলা হয় আত্মীয় সূত্রে। না না, এটা বলা হয় আরি ভাই, আপনি হয়তো বলবেন না, এটা বলা হয়। আমার কাছে প্রচুর লোকজন বলে, আমার ফেসবুকের পোস্টে এসে বলে। আমি জিনিসটা, আমি কি বলছি এটা একটু শুনেন। ব্যাপারটা যদি শেখ রেহানা এখানে যদি ভূমিকা পালন করে থাকেন, শেখ রেহানার এখন অনুশোচনা করা উচিত। আর যদি শেখ রেহানা যদি পালন না করে থাকেন, এই যে একটা আত্মীয় সূত্র ইত্যাদি, তাহলে শেখ হাসিনাকে দায়িত্ব নিয়ে এটা কার্যকরভাবে মানুষের মন থেকে ভুলটা ভেঙে দেওয়া দরকার। কারণ হলো গুজব খুব খারাপ জিনিস। আমি জানি না কি হয়েছে, আমার কথা হলো, কিন্তু ঘটনাটা তো ঘটে গেছে। আওয়ামী লীগে আপনার ওয়াকারের মতো একটা জঙ্গি শেখ হাসিনার আপনার সেনাবাহিনীর প্রধান হবেন, এটা তো আমার কাছে অন্তত একসেপ্টেবল না, তাই না? অনেকের কাছে হয়তো একসেপ্টেবল না, কিন্তু আসলো কিভাবে? আত্মীয়তা সূত্রে আসছে, ধরে নিলাম। মনে করেন যে এটা শেখ রেহানা করেন নাই, এমনও বলে লোকজন শেখ রেহানা এটা টাকা খেয়ে করেছেন। তো এই জিনিসগুলা যখন বলে, হ্যাঁ, সবাই তো কানা ঘুষা করছে। আর এগুলা পাবলিকলি না বললে শেখ রেহানার কি লাভ হচ্ছে? বরঞ্চ এই জায়গাগুলোতে বঙ্গবন্ধুর যে কোর পরিবার, যেটা শেখ হাসিনা ডিফাইন করেছেন, যে উনি কিন্তু শেখ হেলালকে ওনার পরিবার বলেন না, উনি বলেছিলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমার পরিবার বলতে আমি, রেহানা, আমার 2 ছেলে মেয়ে, রেহানার 3 ছেলে মেয়ে, 3 বা 2 জন, যাই হোক, এই হলো আমার পরিবার। শেখ হাসিনা তার পরিবার ডিফাইন করেছেন। সেই পরিবারের মধ্যে এরা দুজনই তো হতভাগা এতিম, তাই না? শেখ রেহানা, শেখ হাসিনা। এখন এখানে যে জিনিসটা আমাদের বোঝা দরকার সেটা হলো, 5 জন যদি হন ওনাদের, হ্যাঁ, এখন টিউলিপ তো যুক্তরাজ্যের এমপি পলিটিশিয়ান, আমি ধরলাম না, ধরুন ফ্যামিলিটা যদি 5 জনের হয়, শেখ হাসিনা, পুতুল, জয়, শেখ রেহানা, ববি, আমরা 5 জনের যদি পরিবারটা ধরি, এখান থেকে কিন্তু একজন প্রধানমন্ত্রী হবেন। নিয়ম হলো, আপনি যদি রাজনৈতিক ইতিহাসগুলো দেখেন, পারিবারিক রাজনীতিতে যে সমস্যাগুলো হয়, নিয়ম হলো, আপনি যদি এখন ববি যদি প্রধানমন্ত্রী হয়, শেখ হাসিনাও যদি একটা দ্বিতীয় ফ্রন্ট খোলেন, এই দ্বিতীয় ফ্রন্ট দিয়ে সব স্বাধীনতা বিরোধীরা ঢুকবে, চামচারা ঢুকবে, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ ববি যদি নেতা হন, ববিকেই মানতে হবে, অন্য কাউকে কিন্তু দ্বিতীয় ফ্রন্ট খোলা যাবে না। এইটা ববিকেই আবার কঠোরভাবে কিন্তু আপনার সেটা দেখতে হবে যে শেখ হাসিনা যেন দ্বিতীয় ফ্রন্ট খুলতে না পারে। বিষয়টা হলো এমন না, এটা তো বঙ্গবন্ধুর 2 মেয়ে, তাদের নাতি নাতির ব্যবস্থা না। মতো নিরীহ বাংলাদেশি, পুরো বাংলাদেশ, যেই রাষ্ট্রটা বঙ্গবন্ধু বানিয়ে দিয়ে গেলেন, শেখ হাসিনা বলেছে না এটা আমার বাপের বাংলাদেশ, আমি ওনার থেকে রেফারেন্স দিয়ে বলছি, সেটা এআইতে করা কিনা আমি জানি না, কিন্তু সত্য কথা হলো বাংলাদেশটা আসলে বঙ্গবন্ধুরই দেশ, শেখ মুজিবের দেশ, এইটা শেখ হাসিনার বাপের দেশ। কিন্তু এই জন্য ওনাকে এই আমাদের এই কথাগুলা শুনতে হচ্ছে। কারণ হলো, আমরা কার কাছে যাব? শেখ হাসিনার কাছে না গেলে, আমরা ববির কাছে না গেলে কার কাছে যাব? আমরা শেখ রেহানার কাছে না গেলে কার কাছে যাব? এখন যদি শেখ হাসিনা, শেখ রেহানা 2 জন 2 ফ্রন্ট খোলেন, এটা ওনাদের জন্য যে পরিমাণ বিপজ্জনক, বাংলাদেশের জন্য সেই রকম বিপজ্জনক। বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়া বা বঙ্গবন্ধুর প্রতি এটা একটা দায়িত্বহীনতা।
হ্যাঁ, দুইজন কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে না এক পরিবারে। কিন্তু এটাও ঠিক, এই 5 জনের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব যাওয়ার কোনো সুযোগ আগামী 50 বছরে নাই। তাহলে এই আওয়ামী লীগ আর বাংলাদেশ শাসন করতে পারবে না। ওনাদের মধ্যেই নেতা থাকবেন, এইটাও সবাইকে মেনে নিতে হবে। যতই বলেন এই আওয়ামী লীগ সে ওগুলো আর ভেঙে যাক না। আমি তো চাই আওয়ামী লীগ ওবায়দুল কাদের আর একটা দল করে ফেলেক না, আমি দেখি কি করতে পারে। কিচ্ছু করতে পারবে না। আপনারা এসব ভয় পায়েন না যে আওয়ামী লীগ বহু কঠিন একটা জিনিস। বাংলাদেশ গঠন হয়ে গেছে, এই শেখ হাসিনা রাষ্ট্র শাসন করে দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ, উন্নতি করে দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনা অবশ্যই বঙ্গবন্ধুর চেয়ে অনেক ভালো ম্যানেজ করেছেন, যে ওই ডোবাটা কিন্তু রয়ে গেছে, কুমিরের ডোবা, সাপের ডোবা। সেই জায়গায় শেখ হাসিনার বা নেতা যদি ববি হন, জয় হন, আমার কোনো আপত্তি নেই, পুতুল হন, একজনকে হইতে হবে, বাকি 4 জনকে একই সূত্রে কাজ করতে হবে। অর্থাৎ ওনারা যদি কোনো ধরনের মনোমালিন্যে থাকেন, কোনো ধরনের, অর্থাৎ যে কোনো, আপনি দেখবেন, আপনি যে কোনো একটা বড় প্রতিষ্ঠানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ শাখা থাকে, যেখানে মানুষ তার বিভিন্ন জানাইতে পারে, তার দুঃখ কষ্টের কথা জানাইতে পারে। ওই জায়গায় কিন্তু বেশিরভাগই বদমাস গুলারই দুঃখ কষ্ট বেশি হয়, কেউ কাউকে দু একটা ভালো মানুষও যায়। আপনি যদি দ্বিতীয় ফ্রন্ট খোলেন পরিবারের মধ্যে, আপনার কাছে সব বদমাস গুলা যাবে। এই জন্য শেখ হাসিনা, শেখ রেহানা দ্বিতীয় ফ্রন্ট খুলেছেন কিনা এটা আমি জানি না, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই। কিন্তু যেই গিবত গুলা আসে, যে লোকগুলার কথা বলা হয়, এগুলা শেখ হাসিনার রিক্রুট, শেখ রেহানার রিক্রুট, সবগুলা কিন্তু স্বাধীনতা বিরোধী, সবগুলা চোর। তাহলে কি এটা অর্গানাইজড ওয়েতে এই বদনামটা করা হয়, গিবত করা হয়? তাহলে অর্গানাইজড ওয়েতে গিবত করলে সেই গিবতটাও কিন্তু কার্যকর ভাবে বন্ধ করতে হবে। এখন শেখ হাসিনা যদি মনে করেন, বা শেখ রেহানা যদি মনে করেন, জয় যদি মনে করেন, পুতুল যদি মনে করেন, ববি যদি মনে করেন যে এইটা একটা গুজব, কিন্তু এটা বন্ধ করার দরকার নেই, তাহলে তারা ভুল করছে। গুজবটা বন্ধ করা সেটা না, কার্যকর ভাবে বন্ধ করতে হবে। শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ভবিষ্যৎ সরকারকে কার্যকর ভাবে গুজবের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনার পতনের এটাও একটা কারণ, যে গুজবের বিরুদ্ধে, আমি কোনোটাই সত্য মিথ্যা ধরছি না, আমি বলছি বাজারে তো এই গুজবগুলা চালু আছে, এই গুজবগুলা উনি বন্ধও করেন না, আবার প্যাটার্ন দেখে মনে হয় এগুলা সত্য, অথবা গুজবকারীরা এতই স্মার্ট যে তারা আমাদেরকে বিশ্বাস করাতে পারে, কিন্তু আপনি ব্যবস্থাও গ্রহণ করবেন না। আমি তো জানি কোনো না কোনো ভাবে কথাগুলো ওনাদের কানে যায়, কারো না কারো কানে যায়, এটা তো আর আমি একা বলি না। সুতরাং ব্যবস্থাটা নিতে হবে। ব্যবস্থা একটা কি, প্রথম কথা হলো দ্বিতীয় ফ্রন্ট খোলাই যাবে না। বঙ্গবন্ধুর আদর্শটা যদি অনুযায়ী বাংলাদেশটাকে রক্ষা করতে হয়, তাহলে শেখ মুজিব পরিবারের যে 5 জনের নাম আমি বললাম, তাদের মধ্য থেকে কেউ কিন্তু যেন কোনো দ্বিতীয় ফ্রন্ট না খোলে। আর শেখ হেলাল বলেন, ওই বলেন, সেই বলেন, শেখ হেলাল তো বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী। তার জামাই কিভাবে বঙ্গবন্ধুর নামে এত খারাপ কথা বলতে পারে? আন্দালিব রহমান পার্থ। তার মেয়ে কেন বিশাল লম্বা লম্বা জোব্বা পরবে? তারা তো বঙ্গবন্ধুর পরিবারের উত্তরাধিকারী হয়ে শুধু সুবিধা ভোগ করবেন, কিন্তু দায়িত্ব পালন করবেন না। এটা তো বঙ্গবন্ধুর প্রতি অন্যায় হয়েছে, এটা তো হারুন আল রশিদ বলছে তার প্রতি অন্যায় না, তাই না? আপনার একটা মেয়ে যদি প্রেম করে বিয়ে করে, সম্পর্ক ছিন্ন করেন, মেয়ে তো মরে যাবে না। আর না হলে জামাইকে পথে আনেন, তাই না? আজকে পার্থ এক ববিয়াত জাজ, এখন শেখ পরশ, শেখ এই যে আপনি কি জানেন, এটা আওয়ামী লীগের কোন লোক সাহস করে, আমি বলবো না, আমি বলে দিচ্ছি, আপনার 5ই আগস্টের পরে যদি শেখ সেলিমকে, যদি ওই আওয়ামী লীগের যেসব নিরীহ লোকজনকে মব করে মেরে ফেলেছে, শেখ সেলিমকে যদি রাস্তায় মেরে ফেলতো, আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি খুশি হতো। এটা কি শেখ সেলিম বোঝেন? তো শেখ সেলিমকে এটা একটু মাথাটা ঠান্ডা করে ভাবতে হবে না, যে আমাকে যদি মব মরে ফেলতো, তাহলে আওয়ামী লীগের লোকগুলা কেন এত খুশি হতো? আমার কোথায় ভুল আছে? সেটা আমি শুদ্ধতা নিয়ে আসবো না। আমি শুনেছি, এমনও শুনেছি যে খুবই পোটেনশিয়াল একজন পলিটিশিয়ান, এই যে শেখ তাপস, কিন্তু এখন তো টেলিফোন বের হওয়ার পরে তো দেখলাম যে উনি শেখ হাসিনাকে বলে আগেই পালিয়ে যাচ্ছেন। এত কম সাহস নিয়ে, জানের এত ভয় নিয়ে কিভাবে ওনারা বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকার হবেন? বঙ্গবন্ধু তো পালিয়ে যায়নি, পাকিস্তানি আর্মি তো মেরে ফেলতে পারতো। শেখ হাসিনা তো পালিয়ে যায়নি। আজকে শেখ হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায়, হ্যাঁ হতে পারে শেখ হাসিনা স্নেহ বসে কাউকে বলেছেন যে তুমি আগেই চলে যাও, হতে পারে, কিন্তু তার যাওয়াটা ঠিক হয়নি। তার উচিত ছিল শেখ হাসিনার পাশে থাকা।
এই জিনিসগুলো দেখেন, আমি যে কথাগুলো বলছি আমি জানি যে ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু লুজ করছি, অনেকে আমাকে গালি দিবে, কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভেবে দেখা দরকার। এবং উনি যদি এগুলো ভেবে, উনি যদি দলের যেই সব লোকজনের ব্যর্থতা আছে এবং 5ই আগস্টের জন্য ব্যর্থতার জন্য লোকজনকে শাস্তি দেন, দলের লোকজনকে, তারপরেও উনি বাংলাদেশের যেভাবে যে ক্ষমতাটা উনি হাতে পাবে এবং সেখানে ভারতের সাথে আর কোনো ধরনের টেনশন ক্রিয়েট না করে আন্তরিকভাবে সম্পর্ক স্থাপন করেন, আমেরিকার সাথে অত্যন্ত প্রজ্ঞার সাথে যদি কূটনীতি করেন, তিনি সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে আজকে থেকে 200-300 বছর পরে যদি ইতিহাস লেখা হয়, প্রথম 10 জনের মধ্যে থাকবেন শেখ হাসিনা। উনি এখনো থাকবেন, কিন্তু সেইটাতে এই ব্যর্থতার কথাটাও লেখা থাকবে যে 5ই আগস্ট উনি ফেল করেছেন। হ্যাঁ, সেটা আমেরিকা হইতে পারে, হু এভার ইজ দ্যার, আমি মানে কে করিয়েছে সেটা বড় জিনিস না, বড় জিনিস হলো যে পরাজয়টা তো শেখ হাসিনাকে এবং অপমানটা শেখ হাসিনাতে হয়েছে। এবং আমি মনে করি এই জন্য শুধু সেনাবাহিনী বিগড়ে যাওয়াটাই, কিন্তু শুধু সেনাবাহিনী যদি না বিগড়াতো এটা তো হতো না। সেনাবাহিনী কেন বিগড়ালো? সেনাবাহিনী বিগড়ালো, ওনার হাতে তো ভালো জেনারেল ছিল। জেনারেল মুজিব আজকে বাংলাদেশে থাকতে পারে না, জেনারেল মুজিব কেন সেনাবাহিনী প্রধান ছিলেন না? কেন দরকার হলে যে আরেকটা মেজর জেনারেলকে যে এখন ওরা অপমান করতেছে, জিয়াউল হাসান, উনি কেন সেনাবাহিনী প্রধান ছিলেন না? ওয়াকারকে কেন সেনাবাহিনী প্রধান হতে হবে? অর্থাৎ মৌলবাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু মৌলবাদ দ্বারা খুনকৃত হয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলবাদ দ্বারা অপমানিত হয়েছেন, তারপরেও বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের কারো মধ্যে মৌলবাদকে কিভাবে পরাজিত করতে হবে, কিভাবে পরাজিত করতে হবে, এই ব্যাপারে যথেষ্ট ইনসাইটটা আমি দেখি না। আমি আবার বলছি, দেখেন আজকে আপনি বঙ্গবন্ধু কন্যা তো বলেই দিয়েছেন যে উনি যদি সেন্ট মার্টিন আমেরিকানদের দিয়ে দিতেন তাহলে উনি ক্ষমতা থাকতেন। উনি ওইটাকে কিন্তু জাতীয়তাবাদী অবস্থান থেকে দেখেছেন যে দেশ